সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ টকশো আয়োজনে। আজকের বিষয় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের এবং রাজনৈতিক অধিকার। আজকের এই বিশেষ আয়োজনটি করা হচ্ছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে। আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন সম্মানীয় অতিথি। প্রথমেই নাসরিন জাহান, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন, এবং মোহাম্মদ জহিরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, টিম ইনক্লুশন বাংলাদেশ, এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র কোঅর্ডিনেটর, সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের অধিকার এবং রাজনৈতিক অধিকার, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা এই দিবসটি সম্পর্কে, প্রতিবন্ধী ব্যক্তির যে আন্তর্জাতিক ও জাতীয় দিবস আছে, এই দিবসের গুরুত্ব এবং এটার তাৎপর্য সম্পর্কে নাসরিন জাহান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ দাদা। আজকে আমরা আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কথা বলছি। তো আমরা এবার জানি যে এবার 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উদযাপিত হচ্ছে। তো এবারের প্রতিপাদ্য প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ করি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজে অন্তর্ভুক্ত করা, তারা যাতে এক্সক্লুডেড না থাকে, তারা যাতে ইনক্লুশন হয়, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ, পরিবার এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, এবং এই দিবসগুলো উদযাপনের মাধ্যমেই, এই ধরনের দিবস উদযাপনের মাধ্যমে এই সবাইকে আরেকবার উজ্জীবিত করা, এটাই হচ্ছে গুরুত্ব এবং তাৎপর্য বলে মনে করছি। অনেক ধন্যবাদ। এবং অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির কথা আমরা প্রায় বলি। জনাব জাহাঙ্গীর আলম, আপনি যদি একটু বলেন যে বাংলাদেশের আইনে আমি যতটুকু জানি, প্রতিবন্ধী ব্যক্তির ভোটাধিকারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং অপ্রতিবন্ধী ব্যক্তির নাগরিক হিসাবে সকল সুযোগ পাওয়ার কথা, এবং বাংলাদেশের আইনও সেটা বলছে। সেই বিষয়ে আসলে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের 55তম বিজয়ের মাস আমরা উদযাপন করছি। আমাদের দিবসের তাৎপর্যটাই যদি দেখেন, সেখানে বলা হচ্ছিল যে একটি ইনক্লুসিভ সোসাইটি হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না কিংবা কোনো প্রতিবন্ধকতা থাকবে না মানুষে মানুষে। তো সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে আমাদের মহান সংবিধান এবং পরবর্তী যতগুলো আইন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিংবা নীতিমালা আছে, সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষ এবং অপ্রতিবন্ধী মানুষদের অভিন্নতার কথাই বলা হয়েছে এবং বৈষম্যহীনতার কথাই বলা হয়েছে। আমরা যদি 2013 প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দেখি, তাহলে সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির রাজনৈতিক ও নাগরিক অধিকারের কথা সুস্পষ্ট বলা হয়েছে, যে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকারের সুযোগ থাকবে, তারা ভোটে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ন্যায্যতার ভিত্তিতেই ভোগ করবে। কিন্তু সেটা কি আসলেই সম্ভব হচ্ছে কিনা? কারণ আমরা জেনেছি গত নির্বাচনে, যেটা বাংলাদেশে হয়েছে, প্রায় 30 লক্ষাধিক ভোটার রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি, তাদের মাত্র 10% ভোট দিতে পেরেছে। তো এই একটা বড় জনগোষ্ঠী যে ভোট থেকে বঞ্চিত হচ্ছে বা ভোট প্রয়োগ করতে পারছে না। মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি যদি এই বিষয়টা বলেন, আসলে কেন প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়? সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যথেষ্ট ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন, বা কী করা প্রয়োজন? ধন্যবাদ অয়ন্দা। এইখানে খুবই স্পষ্টভাবে বলা যায় যে আসলে আমরা যদি বলি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের জায়গা, যেটা হচ্ছে UNCRPD বলতেছে এবং হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন, সেটি বলতেছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের কাজ। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কোথায় এই কথাটাকে কিভাবে ব্যবহার করব এবং কাদেরকে নিয়ে ব্যবহার করতেছি। কারণ দিন শেষে বলা যাচ্ছে যে ফুল অ্যান্ড ইফেক্টিভ পার্টিসিপেশন লাগবে, সেটি সকল পর্যায়ে আমাদের সেই পার্টিসিপেশন এনশিওর করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বা রাজনৈতিক দলগুলো, আমাদের নির্বাচন কমিশন, যাদেরকে নিয়ে এই নির্বাচন কমিশনটা গঠিত হচ্ছে, তারা আসলে প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে কতটুকু তথ্য রাখে। গত টার্মে এই প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ছিল 10%, কিন্তু এই যে 10% অংশগ্রহণ ছিল, এই বছর কত পার্সেন্ট অংশগ্রহণ করবে, সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের হচ্ছে অ্যাক্সেসেবল
অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা হচ্ছে কিনা, ভোটিং যে আমাদের সিস্টেম কেন্দ্রগুলো আছে, হ্যাঁ কেন্দ্রগুলো আছে সেখানে। এবং আমি গতকালকে হচ্ছে ভোটিং কার্যক্রম মক টেস্ট যেটা হচ্ছিল সেখানে অংশগ্রহণ করি। সেখানে আমি কিছু জিনিসকে নোট ডাউন করি। সেটা সবচেয়ে বড় ছিল যারা পুলিং এজেন্ট আছে, যারা হচ্ছে বুথ থেকে শুরু করে একেবারে আমি ভোট দেওয়া পর্যন্ত সবাই আমাকে প্রতিবন্ধিতার কারণে আমার হুইলচেয়ারের জন্য আমাকে আলাদাভাবে ট্রিট করতেছে। বাট প্রতিবন্ধী ব্যক্তি কখনো কিন্তু আলাদাভাবে ট্রিটটা চাচ্ছে না। এটা আমার অধিকারের জায়গা থেকে, আমার ন্যায্যতার জায়গা থেকে আমি চাই আমার যেন ভোটাধিকারটাকে নিশ্চিত করার জন্য সবাই অবগত থাকে। সেই জায়গাটা থেকে আমি আসলে প্রবলেম ফেস করতেছিলাম। থ্যাংক ইউ আপনি এই বিষয়গুলো আনার জন্য। হয়তো আমরা সুপারিশ বা কী করা প্রয়োজন সেই জায়গাতে আমরা পরবর্তীতে আসব। তো এই পর্যায়ে নাসরিন জাহান, আপনি দীর্ঘদিন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, বিশেষ করে যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছেন এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের তুলনায় যদি মনে করি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকারের ক্ষেত্রে যদি সিস্টেম যদি অ্যাক্সেসিবল না হয়, প্রবেশগম্য না হয়, অনেক ক্ষেত্রে বাধার শিকার হয়। আপনার জীবনে একটু গল্প বলবেন যে ভোট কেন্দ্রে আপনি ভোট দিতে গিয়ে কি বাধার সম্মুখীন হয়েছেন, বা আসলে বা আবার আপনার এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানতে চাই। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যেটা হয় আসলে মানে আমি আমার ভোটটা সঠিক জায়গায় দিলাম কি না এটা কিন্তু আমি জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, আমি হয়তো বলছি কিন্তু এমনও তো হতে পারে যে সে হয়তো আমার এই জায়গাটাতে পছন্দ করছে না। হ্যাঁ, হয়তো বা তো আমার ভোটটা যাতে আমি দিতে পারি সেটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আমাদের কিভাবে নিশ্চিত করা যায় আপা? সেটা আমাদের ব্যালটগুলো ওরকম হতে হবে। ব্যালটটাকে আমাদের যেমন টেকটাইল, তারপরে ব্রেইল, হ্যাঁ, এই সিস্টেমগুলো আমাদের থাকতে হবে, বা যেখানে আমি নিশ্চিত হয়ে আমার ভোটটা অ্যাজ এ ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন আমি দিতে পারি। রাইট। এবং নির্বাচন কমিশন থেকে যেটা বলা হচ্ছে যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আরপিওতে আছেন, তিনি যদি চান তাহলে একজন সাইটেড কেয়ার গিভারের সাথে নিয়ে তিনি ভোট দিতে পারবেন। কিন্তু সেইটুকু আসলে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগে কোনো বাধা হয় কিনা, বিশেষ করে যারা ইলেকশন এজেন্ট থাকেন তারা কি সেই জায়গা থেকে কোনো বাধা মুখোমুখি হয় কিনা বা জানে কিনা? হ্যাঁ, অনেক সময় তারা খুব বিশেষ করে আমাদেরকে দেখে খুব বেশি যত্নশীল হয়ে ওঠে। হ্যাঁ, মানে হ্যাঁ আসেন আসেন আসেন, এখানে আসেন, উপরে চলে যান, তো তারপরে আসেন, মানে তারা অনেক সময় ইনফ্লুয়েন্স করার চেষ্টাও করে যে আসেন। তো ওই গোপনীয়তাটা অনেক সময় থাকে না, যে অত বেশি যখন তারা যত্নশীল হয়ে যায় আমাকে নিয়ে ভিতরে চলে যাচ্ছে, অধিকার থেকে অধিকার দৃষ্টিকোণ থেকে তাকে বিবেচনা করে না। অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব জাহাঙ্গীর আলম, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তো সেই ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকারের কথা আমরা বলি যে এটা একটা করুণা নয়, সেই দিক থেকে আসলে দৃষ্টিভঙ্গি কি বদলেছে কিনা, বা রাজনৈতিক দলগুলো আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? কারণ ভোটাধিকার আরেকটা জিনিস, একটা দিক, আরেকটা দিক হলো প্রতিবন্ধী ব্যক্তি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার অ্যাসপিরেশন থাকবে, সেই দেশে এমপি হতে চায়, সেই দেশে মন্ত্রী হতে চায়। অনেক দেশে আমরা জানি যে কোটা থাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পার্লামেন্টে, আমাদের দেশে আনফর্চুনেটলি নেই। তো সেই জায়গাগুলোতে আপনার অভিজ্ঞতা বা মূল্যায়ন যদি একটু কাইন্ডলি করেন। ধন্যবাদ দাদা। আমি যদি আমার নাসরিন আপার সাথে একটু যোগ করে 30 সেকেন্ডে বলতে চাই যে প্রবেশগম্যতার বাধার একটা তো হলো যে আমাদের গোপনীয়তা একটা ফ্যাক্টর আছে, যে আমরা কেয়ার গিভার কিংবা গাইড নিয়ে যেতে পারি না। আর একটা যেটা থাকে যে অনেক সময় কর্তৃপক্ষ যারা থাকে তারাই আমাদের ভোটটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। আবার অনেক সময় যেটা থাকে যে গোপনীয়তা রক্ষা করতে পারি না, কারণ হচ্ছে যে পলিটিক্যাল এজেন্টগুলো ভিতরে যখন থাকে তখন আমার গাইডকেও অনেক সময় প্রভাবিত করে। যেমন আমার এই ঘটনা ঘটেছে, আমি যখন সেকেন্ড টাইম ভোট দিতে যাই অর্থাৎ 96, তখন দেখা গেছে যে আমার গাইডকে প্রভাবিত করা হচ্ছে, একরকম ভয় দেখানো হচ্ছে যে আমি যেটা বলছি সেটা দিব। তো এইটা আসলে একটা ফ্যাক্টর হয় যে এখানে বিষয় হচ্ছে দুইটা, যে আমি আসলে সিকিউরিটি পাচ্ছি কিনা। 2 নম্বর হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি একটা ফ্যাক্টর, যে আমি যেখানে যাচ্ছি আসলে নিরাপদে যেতে পারছি কিনা, যাওয়ার পরিবেশটা আছে কিনা। তো আমি এরপরে আসি ওই জায়গাতে যে যারা পলিটিক্যাল পার্টিজ আছে, তো এই পার্টিজনের মধ্যে একটা ইতিবাচক মনোভাবের এখনও ঘাটতি আছে, যেটা আগে আরও বেশি ছিল, এখনও আছে। এবং একটু আমি বলি যে রিসেন্ট আমাদের নির্বাচন কমিশনে যে পরিসংখ্যান এসছে যে প্রায় 13 কোটি ভোটার আছে। তো আমরা যদি আমাদের মোট জনসংখ্যার 2021-22 জনশুমারি জরিপে প্রতিবন্ধিতা বিষয়টাও দেখি, তাহলে 3 ভাগ মানুষ প্রতিবন্ধী। তার মানে তাদের পরিসংখ্যানেও প্রায় অনেকগুলো মানুষ, অর্থাৎ প্রায় 37 লক্ষ প্রতিবন্ধী ভোটার আছে। তো
তাহলে এই 37 লক্ষ প্রতিবন্ধী ভোটার, আমরা প্রতিবন্ধী ভোটে, আমরা দেখতে পাই না, আমাদের অঙ্গ ত্রুটি থাকতে পারে, বাট ভোট তো আমাদের আসলে কোনো ত্রুটিপূর্ণ না, ভোট আসলে সবার মতো করেই। তো পলিটিক্যাল পার্টিরও একটা কমিটমেন্ট থাকা দরকার যে আমাদের কি করে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়। অ্যাট দ্য সেম টাইম ভোট সিস্টেমের সাথে যারা জড়িত, যারা ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে টপ টু বটম, তাদেরও মনে হয়েছে যে একটু আরও বেশি ফ্রেন্ডলি হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার, এবং তাদের যে রাষ্ট্রীয় দায়িত্ব আছে সেটা আসলে পলিসি প্র্যাকটিসে নিয়ে যাওয়া দরকার। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সুন্দর করে আপনি বলেছেন জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেই জিনিসটা বলেছেন, প্রায় 37 লক্ষ ভোটার যদি হয়, এবং এই প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু আমার ভাই, আমার বাবা, আমার মা বা আমার পরিবারের অংশ। তো সেই ক্ষেত্রে এই সংখ্যা, এত বড় একটা সংখ্যাকে পলিটিক্যাল পার্টিগুলো আসলে কিভাবে দেখছে? তাদের ভোট ব্যাংকেও তো একটা বড় মূল্যায়ন করার, বিচার বা বিশ্লেষণ করার বা বিবেচনা করার বিষয় থাকে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। এবং তরুণ ভোটার হিসেবে জহিরুল ইসলাম, আপনি তরুণ ভোটারদেরকে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে অ্যাওয়ারনেসের জায়গা থেকে আপনি দেখছেন, কিন্তু আসলে রাজনৈতিক দল এবং পরিবারগুলো এই প্রক্রিয়াতে কিভাবে দেখছে যে প্রতিবন্ধী একজন ভোটার, তার কিন্তু ইকুয়াল পার্টিসিপেশন, তার ভোট যে ম্যাটার করে, সেইটা আসলে পলিটিক্যাল পার্টির কাছে আমরা তুলে ধরতে পারছি কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে 3 থেকে 7% পর্যন্ত জিডিপি হারাচ্ছে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা অর্থনীতিতে অংশগ্রহণ না করাতে। যদি ভোট দেওয়াটা বা ভোট যদি আমার অধিকার হয়ে থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকে, তাহলে কেন এই প্রতিবন্ধী ব্যক্তিগুলা এত % জিডিপি লস করা হচ্ছে এই প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ না করাতে? এটা একটা বড় জায়গা, এটাকে আমাদেরকে বিবেচনা আনতে হবে। যদি বলি যে অ্যাজ আ ইয়াং, আমি একজন তরুণ হিসেবে আমার ভোটের জায়গাটা, বা আমার যারা বন্ধু, আমার যারা একাডেমিতে যারা পড়াশোনা করতেছে, তাদের জায়গা থেকে যদি চিন্তা করা হয় যে আমরা যখন ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করি, সেই ডিজিটাল মিডিয়াতে আমার তথ্যগুলো বা প্রতিবন্ধী ব্যক্তির সাথে, আপনি যে তথ্যটা দিলেন দাদা, যে প্রতিবন্ধী ব্যক্তির সাথে তার পরিবার জড়িত আছে, সেই পরিবার সংখ্যা মিলানোর পরে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা দাঁড়াচ্ছে। সেই সংখ্যা যখন বাদ পড়ে যাচ্ছে, এই তথ্যটা কি আমার আসলে রাজনৈতিক দলের কাছে আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এই তথ্যটা যদি না থাকে, রাজনীতি দলকে এখনও আমাদেরকে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এখনও কি মেডিকেল মডেলের জায়গায় চিন্তা করতেছে, নাকি এখনও প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমার যে ভোট দেওয়ার অধিকার আছে এই জায়গাটা ভাবতেছে? দুইটা প্রশ্ন সবসময় থেকে যাচ্ছে। কে না চায় যে একটা পাওয়ার পজিশনে যেতে? কারণ হচ্ছে আমি যখন সেই পজিশনে যাব, আমি আমার কথা বলতে পারবো, আমার কমিউনিটি নিয়ে কাজ করতে পারবো, আমার জন্য বাজেট বরাদ্দ করতে পারবো। এই জন্য হচ্ছে কথাগুলোকে এইভাবে আমাদের চিন্তা করতে হবে। ডিসেমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট, অনেক ধন্যবাদ মোহাম্মদ জহিরুল ইসলাম এই মতামত তুলে ধরার জন্য। বিশেষ করে প্রচারণার বিকল্প নেই। এই পর্যায়ে একটু নাসরিন জাহান, আপনাকে বলতে চাই যে এই অ্যাক্সেসিবিলিটি, প্রবেশগম্যতা রাজনৈতিক দলগুলো জানে না, সরকার আপনার অধিকার সম্পর্কে জানে না। তো বাংলাদেশ তো একটি বৈষম্য নিরসনের জন্য কাজ করে যাচ্ছে, যে আমাদের একটা আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কথা বলছি। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থানগুলো কোথায় আছে, এবং আসলে আমাদের এখন বাধাগুলো কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা যে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এই জায়গাটাতে এসে আমরা না একটু ধাক্কা খেয়েছি প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে। মানে আমাদের জন্য এখন দেখছি যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে এসেছেন, তারা কিন্তু আরেকটু পিছনে আছেন। হ্যাঁ, তারা আমাদের রাইটসগুলো সম্পর্কে অবগত নন। মানে যতটুকু আমরা এগিয়েছিলাম, আমরা এই জায়গাটাতে এসে দেখছি যে না, সেটার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য উদাহরণ দিয়ে বলতে পারেন কেন বলছেন, কেন অগ্রগতি হচ্ছে না বা বাধাগুলো কোথায় হচ্ছে? যেমন হচ্ছে আমাদের কর্মসংস্থান, আমাদের কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ, যেমন আমাদের আগে কোটা ছিল, আমাদের সেই কোটাকে যখন তুলে দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল যে একটা বন্দোবস্ত, একটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা আদৌ করা হয় নাই। তো যখন এই সরকারের সময় আমাদের যারা চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী মানুষরা যখন আওয়াজ তুললো, তখন কিন্তু সরকার বলতে শুরু করলো যে আমাদের আসলে চিন্তা করতে হবে, আমাদের গবেষণা করতে হবে, তারা আসলে কিভাবে চাকরি পায়, কিভাবে চাকরি করতে পারে। হ্যাঁ, তো এই কথাগুলো খুবই বিব্রতকর আমাদের জন্য। কিছুদিন আগে আমাদের একটা
প্রতিবন্ধী ব্যক্তিদের একটা আন্দোলন তারা করেছে চাকরি ক্ষেত্রে, সেখানে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে এসেছে এবং তারা কোনো কমিটমেন্টে এখন পর্যন্ত যেতে পারে নাই যে কী ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তারা করতে পারে। হ্যাঁ, একটা নির্বাহী আদেশের মাধ্যমেও কিন্তু অনেক কিছু করা যায়। সবার জন্যই কিন্তু মোটামুটিভাবে কাজ করেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, বাট প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টিতে আমরা দেখেছি যে খুবই নেতিবাচক একটা ধারণা ছিল। এটা আসলে অজ্ঞতার কারণেই বলবো, যারা আসলে আমাদের এখানে দায়িত্ব নিয়েছেন তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ধারণা খুবই কম, তাদের অধিকার সম্পর্কে ধারণা তাদের নাই বললেই চলে, যার কারণে আসলে এটার সৃষ্টি হয়েছে। তবে আমরা চেষ্টা করবো, আশাবাদী যে নেক্সট গভর্নমেন্ট যখন আসবে তারা নিশ্চয়ই তখন এই দায়িত্বগুলো নিবে আরো ভালো করে। আমি এই আপনার কথা প্রসঙ্গে একটু, জাহাঙ্গীর ভাই, আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন 80 দশকের শেষে, না? তো সেই সময় আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ভাইরা পড়েছেন, আপনারা স্ব কর্মস্থানে সফল হয়েছেন। কিন্তু এখন কিন্তু একটা বড় জনগোষ্ঠী আছেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তি ভাই বোনেরা, তারা কিন্তু ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কাজের ক্ষেত্রে বৈষম্যের কথা যেটা নাসরিন আপা বললেন, যারা চাকরি দেবেন তারা জানেন না, যারা তাদেরকে ইনভলভ করবে তারা জানেনই না আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারে। তো এই যে যেখানে অগ্রগতি হওয়ার একটা বড় কথা ছিল গত 30 বছরে, সেই জায়গাটা কেন হয় নাই বলে আপনি মনে করেন? প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ বাংলাদেশ সরকার অনুসমর্থন করে আজকে থেকে প্রায় 18 বছর আগে, অর্থাৎ 1.5 যুগ আগে। কিন্তু সেটা সুফল দেশবাসী পায় নাই, কারণ সেই ইউএনসিআরপিটিতে কী আছে বাংলাদেশ গভর্নমেন্টের সবগুলো এজেন্সি এবং নীতি নির্ধারণ পর্যায়ে জানে না, অথচ রাষ্ট্র সেটা অনুসমর্থন করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিধি হয়েছে 15 সালে, আজকে থেকে 10 বছর আগে, কিন্তু সেই বিধিতে কি আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো ঠিকমতো জানে না। একটা কর্মপরিকল্পনা হয়েছে 19 থেকে 25 পর্যন্ত, যেটার কোনো বাস্তবায়ন আমরা পাই নাই, কারণ এই কর্মপরিকল্পনাগুলো সবগুলো মন্ত্রণালয় বা ডিভিশনের যে পরিকল্পনাগুলো ছিল তার সাথে সমন্বিত ছিল না। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তি তাকে কি নামে ডাকা হবে সেটা নিয়ে আসলে আমাদের একটা এখন পর্যন্ত এই দেশে একটা প্রবলেম রয়ে গেছে। তো আমাদের প্রথম চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে স্টিগমা এবং নেগেটিভ অ্যাটিটিউড অ্যামং দ্য পলিসি মেকার্স। আমরা যদি ধরি যে পলিসি নির্ধারণ পর্যায়ে যারা আছে, বাস্তবায়ন পর্যায়ে যারা আছে, মনিটরিং পর্যায়ে যারা আছে, তারা আসলে প্রতিবন্ধী ব্যক্তিকে আইনের ভাষায় কিভাবে ডাকবে সেটা নিয়েই তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন একটি আমাদের জন্য হয়েছে, কিন্তু কি উন্নয়ন হচ্ছে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ তারা লিড নিতে পারছে না, অথচ দুইটা কমিটিরই তারা হচ্ছে সদস্য সচিব। অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে বিশেষ করে ব্যবস্থাপনায় আইনে অনেক শক্তিশালী অনেকগুলো কাঠামো থাকা সত্ত্বেও ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন অনেক ঘাটতি রয়েছে। আমরা হয়তো বা আসবো সময় পেলে। তো এরপর যে জহিরুল ইসলাম, আমরা যেই আলোচনায় ছিলাম আসলে সেটা হলো আমরা রাজনৈতিক অধিকারের কথা বলছি। তো বাংলাদেশে একটা তরুণ জনগোষ্ঠী আছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, এবং তাদের মধ্যে অনেক তরুণ প্রতিবন্ধী ব্যক্তিরাও আছেন, এবং একই সাথে জুলাই আন্দোলনে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু প্রতিবন্ধিতা বরণ করেছেন। তো তাদের জায়গা থেকে আপনারা বাংলাদেশকে বিনির্মাণে রাজনৈতিক ক্ষমতায়নে কেন জরুরি এবং কোথায় কাজ করা প্রয়োজন বলে আপনার কোনো সুপারিশ যদি থাকে একটু আমাদেরকে বলেন। আজকে যখন জুলাইয়ের আন্দোলনে যখন হচ্ছে যে আমরা বিভিন্নভাবে দেখতেছি বিভিন্ন মানুষ নতুন করে প্রতিবন্ধিতা বরণ করেছে, কিন্তু প্রতিবন্ধিতা বরণ করার পরে আমাদের সেই জায়গা থেকে অনেকে তাদের কাছে কোশ্চেন করা হয়, আপনি যে এখন হাঁটাচলা করতে পারতেছেন না বা আপনার জীবন তো এখন শেষ হয়ে গেল, আপনি কিভাবে চলবেন? প্রতিবন্ধিতা তো কোনো ধরনের নতুন টার্ম না, নতুন কিছু না, এটা পুরাতন বিষয়। এবং আমরা এভাবে করে বাই বর্ন দেখা যায় আমরা চলতেছি, আমরা জীবনযাপন করতেছি, এডুকেশন সিস্টেমকে আমরা দেখা যাচ্ছে কাজ করে তারপরে আমরা নতুন কিছু জায়গায় কাজ চেষ্টা করতেছি, আমাদের জায়গায় ওভারকাম করতেছি। এই ব্যারিয়ার্সগুলোকে ওভারকাম করে যখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গা থেকে হচ্ছে যে আমি ওই জায়গাটা চেঞ্জ করতে পারি নাই, কারণ হচ্ছে যে আমার ডিসেমিনেশন সিস্টেম, কোঅর্ডিনেশন, এই জায়গাগুলোতে গ্যাপ ছিল। আমার সমাজের কাঠামো, সামাজিকভাবে কমিউনিটিতে যে কাজ করেন বা পরিবার আপনি বলেছেন, সেই জায়গাগুলোতে কি আসলে কোনো অগ্রগতি হয়েছে? সমাজে পরিবর্তনটা তখনই আসবে যখন আমার স্টোরিটাকে পাওয়ারফুল একটা জায়গায় নিতে পারবো। আমার স্টোরিটা যখন পাওয়ারফুল জায়গায় যাচ্ছে না, তখন কিন্তু আমি একটা মানুষের মডেল হতে পারতেছি না, আমি আইকন হতে পারতেছি না। যে দেখা যাচ্ছে যে ডিসেবিলিটি থাকা সত্ত্বেও আমরা যে এই জায়গাগুলোকে ওভারকাম করে
একটা উদাহরণ হইতে পারে, বাংলাদেশে এক্সাম্পল তৈরি হয় না। যদি আজকে বাংলাদেশে আমার এরকম থাকতো যে পার্লামেন্টে মিনিমাম 2টা সিট বরাদ্দ আছে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করবে, তাদের মধ্যে থেকে ভোটাধিকার, সবার যেভাবে ভোট হয় তারাও পার্টিসিপেট করবে, তাদের মধ্যে থেকে ভোট থেকে উইন করে তারপরে সেখানে সে কাজ করবে। কারণ আমরা কিন্তু সব জায়গায় নিজেকে প্রমাণ করে কাজ করতেছি, আমাদের কিন্তু ডিসেবিলিটির ব্যারিয়ার্সগুলো এগুলো আমরা ওভারকাম করে তারপরে আমরা সব জায়গায় এবং এই যে ব্যারিয়ার, এটা আসলে আমাদের সামাজিকভাবে তৈরি করা ব্যারিয়ার, জি ব্যক্তির লিমিটেশন না। আমরা যেটা মনে করি প্রতিবন্ধিতা বিষয় নিয়ে, কারণ সবচেয়ে বড় মিসকনসেপশন হলো, যেমন আপনি যে হুইল চেয়ারটা ইউজ করে আসছেন, আমরা সবাই কিন্তু কোনো না কোনো হুইল চেয়ার ইউজ করে আসছি। এখানে আসতে হলে কেউ গাড়িতে এসেছে, রিক্সায় এসেছে, কিন্তু যখন প্রতিবন্ধী ব্যক্তি যখন হুইল চেয়ারটা ইউজ করে তখন আমরা কিন্তু আলাদা করে দেখি যে তার এটা ব্যারিয়ার। এই যে পারসেপশন, আসলে এগুলো আমাদের ভাঙতে হবে। তো এই জায়গায় থ্যাংক ইউ আপনাকে এই জায়গাটা বলার জন্য। এই প্রজেক্ট নাসরিন জাহান, প্রতিবন্ধী ব্যক্তি আমরা জানি বাংলাদেশের আইনে 11 ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এবং একই সাথে আরেক ধরনের আদার ডিসেবিলিটি একটা ক্যাটাগরি আমাদের আছে। যদি আমরা হোলিস্টিক্যালিও দেখি, নারী প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ভালনারেবল আমাদের সোসাইটিতে। এটা যে কোনো ক্ষেত্রে আপনি বলেন, ভোটাধিকার বলেন, রাজনৈতিক অধিকার বলেন, শিক্ষা, কর্মসংস্থান। যেহেতু আপনার প্রতিষ্ঠান শিশুদের নিয়েও কাজ করছে, তো শিশুদের এডুকেশনের জায়গা থেকে বাংলাদেশের এখন একটা বড় চ্যালেঞ্জ আমরা যতটুকু শুনছি যে প্রতিবন্ধী শিশুরা লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। কারণ হলো তাদের জন্য অ্যাক্সেসিবল প্রবেশগম্য যেই পাঠদান কর্মসূচি সেগুলো থাকছে না, অ্যারেঞ্জমেন্ট থাকছে না। আসলে সেখানে আপনার মতামত কি, যদি একটু বলেন আমাদেরকে প্লিজ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে গভর্নমেন্টের, সেই জায়গাতে ইনক্লুশন হচ্ছে না। প্রতিবন্ধী শিশুরা সেই জায়গাতে যারা খুব মাইল্ড ডিসেবিলিটি রয়েছে যাদের, তারাই শুধু অ্যাকোমোডেট হতে পারছে, কিন্তু যারা সিভিয়ার প্রতিবন্ধী শিশু, লাইক সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিশু, সম্পূর্ণ বাকশ্রবণ প্রতিবন্ধী শিশু বা একজন অটিজম আক্রান্ত প্রতিবন্ধী শিশু, সে কিন্তু এই মেইনস্ট্রিমিং স্কুলে সে তার অন্তর্ভুক্তি নাই, এবং যার কারণে মানে স্কুল তার জন্য রেডি না, তার পাঠ্য কারিকুলাম তার জন্য তৈরি না, তার জন্য যে অ্যাক্সেসিবিলিটি স্কুলগুলোতে নাই, যার জন্য তাদেরকে কিন্তু বিশেষ শিক্ষায় যেতে হচ্ছে। কিন্তু সেই বিশেষ শিক্ষা কিন্তু সেটাও কিন্তু সীমিত, এবং সেটাও হচ্ছে অনেক ঘরের পাশে তো আর না, বাড়ির পাশে না। বাড়ির পাশে যে স্কুলটাতে তার অন্যান্য সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে তার বাবা মা, কিন্তু তার জন্য যখন স্পেশাল স্কুলে যেতে হয় সেই ইনফরমেশনও অবশ্য অনেক সময় তারা জানে না। যারা একদম প্রান্তিকে আছে, যারা অনেক দূরে আছে, তারা ইনফরমেশনও জানে না, এবং সেই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছাতে পারে না, বিধায় কিন্তু লেখাপড়া তাদের জন্য হয়ে ওঠে না, কঠিন হয়ে যাচ্ছে, একদম কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্যই হচ্ছে যে আমাদের এত এক্সিস্টিং, আমাদের সব কিছুই রয়েছে, গভর্নমেন্টের এত বড় বড় স্কুল, এত সব কিছু রয়েছে, সেখানে শুধুমাত্র আমাদের প্রতিবন্ধীতে ইনক্লুশনটা দরকার, যাতে করে সব ধরনের শিশুরা এখানে পড়তে পারে, সব ধরনের শিশুদের অন্তর্ভুক্তি হয়। তার জন্য যে বন্দোবস্ত, সেটার অ্যারেঞ্জমেন্ট করা, এটা কিন্তু বেশি কিছু কঠিন কিছু কাজ নয়, শুধুমাত্রই মানসিকতার ব্যাপার, এবং এটা কিছু টেকনিক্যাল সাপোর্ট যেটা আমরা দেওয়ার জন্য যেটা প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনগুলো আছেন। আপা, এই বিষয়টি নিয়ে আমরা আবারও কথা বলবো। এই প্রতিবন্ধী ব্যক্তিদের, শিক্ষার্থীদের শিক্ষার জন্য কি করতে পারে, খুব সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলেন। জি, পরিবার থেকে আসলে প্রথম অনীহাটা আসে একজন প্রতিবন্ধী শিশুর জন্য। পরিবার থেকে মনে করা হয় যে আসলে ওর পিছনে সময় নষ্ট করা বা তার পিছনে অর্থ খরচ করা, এটা হচ্ছে একটা বাড়তি মানে কি হবে, তার ফিউচারটা আসলে কি, সামনে তেমন কোনো ফিউচার আসলে ব্রাইট ফিউচার আসলে তারা দেখতে পায় না এক্সাম্পল, যার কারণে তারা কিন্তু তাদের অনীহা এবং অজ্ঞতার কারণে এটা হয়ে থাকে। আর তারপরে হচ্ছে যে আর যেটা বলবো যে সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবেও যে বাধাগ্রস্ত হচ্ছে, যখন তারপরেও স্কুলে এসে যখন স্কুল থেকে অনেক সময় তারা হচ্ছে ঝরে পড়ছে, হ্যাঁ, তারা টিকতে পারছে না। রাইট, ঝরে পড়া কিন্তু একটা বড় বিষয়, আমরা জানি। সেই বিষয় হয়তো আমরা আবার আসবো। তো এরপর যে আমি একটু জাহাঙ্গীর ভাই আপনার কাছে আসতে চাই, যে বিষয়টা আপনি বলেছিলেন নীতি কাঠামোর ক্ষেত্রে,
যে একটা আমরা অগোছালো একটা অবস্থান দেখতে পাচ্ছি বিশেষ করে বাস্তবায়নের ক্ষেত্রে। এবং একটা বিষয় আপনি গুরুত্ব সহকারে বলেছেন যে যে অ্যাকশন প্ল্যান ছিল আইনের 2025 সালে সেটা শেষ হবে মেয়াদকাল, তারপরে বাংলাদেশ কোথায় যাবে? ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে নিয়ে একটা কনসেপ্ট আছে, একটা ফিলোসফি আছে যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। আমাদেরকে বাদ দিয়ে আমাদের ছাড়া কোনো কিছুই নয়। এটা যদি প্রতিবন্ধী মানুষ হিসাবে আমি বলি তাহলে আমার জন্য প্রযোজ্য, শিশুরা তারা বলবে তাদের জন্য প্রযোজ্য। এই দেশে প্রায় 8 ভাগ মানুষ প্রবীণ মানুষ, যারা প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধিতার অনেক স্বাদ তারা নিয়ে থাকে প্রতিনিয়ত। অর্ধেক জনসংখ্যায় নারী, আবার যখন তারা মাতৃত্ব বরণ করেন তখন তারা গর্ভবতী নারী। তো আমরা যদি ওই জায়গাগুলোকে কনসিডার করে দেখি তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে যে সোশ্যাল যে স্টিগমাগুলো আছে এই প্রতিবন্ধী এবং বিভিন্ন ডাইভার্সিটির উপরে, হিউম্যান ডাইভার্সিটির উপরে বা মানব বৈচিত্র্যের উপরে এইটার আসলে নিরসন হওয়া দরকার। আর এইটার জন্য হচ্ছে প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াকে আরও বেশি এঙ্গেজ হতে হবে এবং ইনক্লুসিভ প্রচারণা দরকার। অর্থাৎ যে প্রচারণা হবে সেটা মানব বৈচিত্র্যকে মাথায় রেখে যেন তারা বুঝতে পারে, বোধগম্য হয়, সেটা দরকার। দ্বিতীয় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। এই দেশের কোনো অবকাঠামোই মানুষের জন্য প্রবেশযোগ্য না, প্রবেশ উপযোগী না, ব্যবহার উপযোগী না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সার্বজনীন নির্মাণ যে বিধি আছে, নকশা আছে, সেটাকে অনুসরণ করলেই আসলে আমাদের প্রবেশগম্যতা যখনই বাড়বে তখন আমাদের মোবিলিটি অ্যাক্সেস ক্রিয়েট হবে, আমরা ঘরের বাইরের থেকে বেরোয় আসতে পারবো। এইটার সাথে আর একটা দরকার হচ্ছে যে টেকনোলজি। আমরা এখন টেকনোলজির যুগে বাস করছি, সেটা অ্যাডাপটিভ হইতে হবে বা সেটা ব্যবহার উপযোগী হইতে হবে এবং চাই ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে। এটা একটা ফ্যাক্টর। পরিবহন আমাদের একটা বড় সংকট। একটু আগে কথা বলছিলেন যে নারীদের অবস্থা কী, যেখানে আমরা পুরুষরাই প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হচ্ছে, সেখানে নারীরা আরও 3 গুণ থেকে 5 গুণ বেশি হ্যারাসমেন্ট হচ্ছে। যেখানে অপ্রতিবন্ধী নারীরাই নিরাপদ না, সেখানে যখন একজন নারী দেখতে পায় না, কথা বলতে পারে না, কানে শোনে না, কিংবা তার বুদ্ধি কম, সে বুঝাইতেই পারে না তার সাথে কি ঘটে যাচ্ছে, সেটা তো একটা পরিবারের জন্য খুবই বিপদ। কারণ কোনো পরিবার চায় না যে তার সন্তান প্রতিবন্ধী, তার নারী মেয়ে বা বোনটা প্রতিবন্ধী, সে আবার অ্যাবিউজ হোক। তো এই জায়গা থেকে আসলে আমাদের নিরাপদ পরিবহন দরকার। দেন হচ্ছে যে দক্ষতা উন্নয়নের জায়গায় আমরা চাবো যে সরকার যখন স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো করে, আন্তঃমন্ত্রণালয়ের যে পরিকল্পনাগুলো হয় সেটা একটা সমন্বয় দরকার, একটা সমন্বিত পরিকল্পনা দরকার, যাতে করে প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগের দায়িত্বগুলো প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আইনে যা বলা আছে, ধারা 16-তে যে 20 ধরনের অধিকারের কথা বলা আছে, এটা কিন্তু একটা মন্ত্রণালয়ের কাজ না, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কাজ। তাদের সমন্বিত পরিকল্পনা এটাকে আনতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। আর এই প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি, তাদের সংগঠন, তাদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান, জাতীয়, আন্তর্জাতিক এবং ইউএন অর্গানাইজেশনগুলোর এক্সপার্টিসকেও যুক্ত করতে হবে। আর একটা জায়গা যেটা হচ্ছে যে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগে তাদের নীতি নির্ধারকদের প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধিতা ইস্যুতে যে ডাইরেক্টিভসগুলো আছে, যে নীতি নির্ধারণী নির্দেশনাগুলো আছে, সেগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যুক্ত করতে হবে। এইটা যদি করা যায় তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দক্ষ ওয়ার্কফোর্স করা সম্ভব এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের শিক্ষা, তাদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান, সেটা হোক চাকরির মাধ্যমে কিংবা আত্মকর্মসংস্থান, এবং তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার সবগুলোই তখন তারা প্রয়োগ করতে পারবে। অর্থাৎ তখন তারা ডিগনিটির সাথে সমাজে, পরিবারে বসবাস করতে পারবে। না, অবশ্যই এইটার বিকল্প নেই। আমরা যদি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের কথা বলি তাহলে তাদের অধিকারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে, যেটা অলরেডি আইডেন্টিফাই করা আছে, তো সেটা বাস্তবায়নের জোর দিতে হবে। তো এই পর্যায়ে আমি একটু যেতে চাই মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার কাছে। অনেকগুলো জায়গা তিনি বলেছেন, পরিবহন, কর্মসংস্থান থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গাগুলো আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন তার অভিজ্ঞতার আলোকে। তরুণ যারা আছেন, বিশেষ করে তরুণ প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন, তারা তো ডিজিটাল কমিউনিকেশনে অনেক বেশি অ্যাডভান্সড। আপনার আপনি হুইল চেয়ার ব্যবহার করলে, আপনি খুব টেকনোলজি নিয়ে কাজ করছেন, আপনার প্রতিষ্ঠান কাজ করছে, এই যে একটা অবারিত সুযোগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, সেই জায়গাগুলো সরকারের যে নীতি নির্ধারণগুলো বা নতুন যে পলিসিগুলো হচ্ছে, সেখানে কি আসলে কতটা ডিসেবিলিটি ইনক্লুসিভ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য? বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়, যদি আমি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেট করে অ্যাসিস্টিভ টেকনোলজি, অ্যাসিস্টিভ ডিভাইসগুলো অনেক বেশি আপগ্রেড হচ্ছে, অনেক বেশি মডিফিকেশনের সুযোগ আছে।
এবং এটা একটা ইনভেস্টমেন্ট পর্যায়ে যেটা থেকে প্রতিবন্ধী মানুষরা সহজেই নিজেকে ইকোনমিক্যালি সাস্টেইন করাইতে পারবে। বাট প্রবলেমটা হচ্ছে আমাদেরকে 4টা বিষয় খুব চিন্তা করতে হবে। আমাদের হচ্ছে আসলে স্টোরি জায়গা থেকে যেতে হবে। স্টোরি জায়গা থেকে যখন যাবো, আমি পলিসির বলি, আমার হচ্ছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে যে আসলেই এটা কত বেশি কাজ করে, এটা যে একটা আশীর্বাদ স্বরূপ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেটাকে আসলে আমাকে বুঝতে হবে। সেই জন্য আমাকে প্রত্যেকটা পাওয়ারফুল কন্টেন্ট লাগবে, যে কন্টেন্ট থেকে আমি যেন ফিল করতে পারি, এবং সেই ফিল করার মাধ্যমে আমি যে থিঙ্ক করতে পারি, আমি সেটা থেকে করতে পারি ডু, এবং হচ্ছে সেটা সাস্টেইন করাতে পারি। এই 4টা বিষয়কে আমার মাথায় রেখে আমার কন্টেন্টকে ভাবতে হবে। সেই কন্টেন্টগুলো আমাকে কাজ করবে, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, আমাকে ইম্প্যাথাইজ করবে, আমাকে ইনঅ্যাক্ট করবে। যদি আমি এই ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সম্পর্কিত যাদের অপ্রতিবন্ধী ব্যক্তির যারা সমাজে বসবাস করে, 2টা মানুষই উপকৃত হবে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি তারা ইনক্লুশনের ব্যাপারটাকে এনশিওর করতে পারবে, এবং হচ্ছে যারা অপ্রতিবন্ধী মানুষ আছে, যারা আমাদেরকে আইনটা দিবে বা আমার অধিকারটা আদায় করতে তাদের একটা বড় রোল। কারণ হচ্ছে 85% মানুষ অপ্রতিবন্ধী মানুষ সমাজে বসবাস করে। তাদের থেকে আমি যদি আইনটা পেতে হয়, আমি চাইলে তার সাথে খুব কি বলা যায় মারামারি করে আইনটা দিতে পারবো না। আসলে এটা বাস্তবতা। আমাকে খুবই নেগোসিয়েশন টেকনিক্যাল হইতে হবে, আমাকে এম্পাওয়ার্ড করতে হবে। এই এম্পাওয়ার্ডের প্রসেসটা হইতে হবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে। রাইট, অনেক ধন্যবাদ জহিরুল ইসলাম। এই পর্যায়ে আমি নাসরিন জাহান আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে প্রতিবন্ধী ব্যক্তির দিবস এবং এই দিবসের যে থিম রয়েছে, সেইটার তাৎপর্য বাংলাদেশে কতটুকু, এবং আসলে তার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ কেন সুনিশ্চিত করা দরকার? নাসরিন জাহান, যেই বিষয়টি আপনাকে বলতে আমরা রিকোয়েস্ট করছি সেটা হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকারে রাজনৈতিক অংশগ্রহণ কেন জরুরি, এবং এই বছরের যে থিম রয়েছে সেইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আমরা আসলে এতক্ষণ তো আমরা অনেক মানে শুনেছি যে আমাদের অনেক কিছু আছে, তারপর আমাদের সেগুলোর প্রয়োগ নাই, ইমপ্লিমেন্টেশন নাই। কিন্তু আমাদের তার মধ্যেও বলবো যে আশার আলো, আমাদের যে একটা আন্তর্জাতিক সনদ রয়েছে যার আলোকে আমাদের আইন হয়েছে, এবং আমাদের সেই আইনের আলোকে কিন্তু আমাদের অন্যান্য যে বিভিন্ন পলিসি, বিভিন্ন ক্ষেত্রে এডুকেশন বলেন বা আমাদের ডিজাস্টার বলেন বা আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে, অনেক জায়গাতেই কিন্তু সেগুলোর ডিসেবিলিটি ইনক্লুশনটা কিন্তু অলরেডি ইনকর্পোরেট হয়েছে কিছু কিছু জায়গায়। কিন্তু দুঃখের বিষয় যে তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এই ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে আমাদের বেশি কাজ করতে হবে, বাস্তবায়নের জন্য। এবং আমাদের রাজনৈতিক অধিকার, এবার কিন্তু আমাদের নির্বাচন কমিশন, তাদের সাথে যে আমরা একাধিকবার আলোচনা করেছি, বসেছি, এবং তারা আমাদের বিষয়গুলোকে কিন্তু মানে তারা অনেকটাই নজরে নিয়েছেন এবং তারা চিন্তা করেছেন। এবং এইগুলোর প্রেক্ষিতে যদি এখন হয়তো হচ্ছে না, এবার অনেক কিছু করা যাচ্ছে না, কিন্তু এটা যদি অব্যাহত রাখেন, তারা যদি এই চিন্তাটাকে বাদ না দিয়ে দেন, তারা যদি এই চিন্তাটাকে মাথায় রেখে যে প্রতিবন্ধী মানুষদের রাজনৈতিক অধিকার আসলে কিভাবে দিতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি এই বিষয়গুলো চিন্তায় রাখেন, তাহলে আমাদের সব জায়গাতেও আমাদের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে সকল অধিকারই বাস্তবায়ন সম্ভব। অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে বলার জন্য আপা। এরপর যে মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কথা হয়, সরকারও বলেন, তারা কমিটমেন্টও দেন, আমাদের নীতি নির্ধারণে আছে, পলিসিতেও আছে, কিন্তু অগ্রগতি বাস্তবায়নের জায়গা থেকে অগ্রগতি তেমন একটা হয় না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যে আগামী বছরে একটা নতুন সরকারের প্রত্যাশা করছি, নতুন সরকারের আসলে কোথায় আপনার মনে হয় যে গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং কোন কোন বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন? আমার 2013 থেকে এই পর্যন্ত বা ইউএনসিআরপিডি 2008 থেকে এই পর্যন্ত আমার কোনো ডেডিকেটেড আসলে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম ডেভেলপ করা হয়নি। যদি আমার মনিটরিং ইভ্যালুয়েশন সিস্টেম একটা প্রতিষ্ঠান গভর্নমেন্টের যে থাকবে, সেই প্রতিষ্ঠানে ফোকাল পারসন থাকবে, অথবা যেটা একটা থাকবে সবার ভিজিবল আসলে ইন্টিগ্রেটেড মানে একটা সিস্টেম থাকবে। কারণ পৃথিবীতে বললাম না, টেকনোলজি এত ফাস্ট, যেখানে আপনি চাইলে আজকে এখানে বসে আপনি কী করতেছেন সেটা আপনি গুগলকে যেভাবে ব্যবহার করতেছেন, চ্যাট জিপিটিকে যেভাবে ব্যবহার করতেছেন, এইরকম অনেক সিস্টেম আছে, কিছু মডেল আছে যেগুলোকে
ইন্টিগ্রেট করলে আমরা সহজে ট্র্যাক করতে পারবো যে গভর্নমেন্ট কোথায় আছে। এবং এই ট্র্যাকিং সিস্টেমটা এমন হবে যে ওপিডি সেইটার ক্ষমতা রাখবে, যেই ক্ষমতা ওপিডি তাকে প্রশ্ন করতে হবে। সেই জন্য হচ্ছে নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন, সে কি আসলে ওপিডির সাথে কাজ করবে কিনা, সেই কমিটমেন্ট অনুসারে ওপিডিকে ট্যাগ করতেছে কিনা, এখন হচ্ছে প্রপার টাইম সেইটা আসলে আমাকে মনিটরিং করা। এবং এই মনিটরিং করাটা হচ্ছে যে সব কিছু এখন ডিজিটাল মাধ্যমে রেকর্ডেড থাকে, সেটাকে সামনে নিয়ে আসা। কারণ হচ্ছে যে কমিটমেন্ট করতেছে সেই কমিটমেন্টটা যখন আমি সামনে নিয়ে আসব, তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমি কমিটমেন্ট কোনটা করলাম আর কোনটা আমি ব্রেক করলাম। কারণ হচ্ছে নেক্সট যে গভর্নমেন্ট আসবে সে 5 বছরের জন্য আসবে, সেই 5 বছরের জন্য কি আমি বিপদে পড়তে যাচ্ছি কিনা, এখন আমার প্রপার টাইমে আমাকে সেটা ঠিক করে ফেলতে হবে। এবং এই টাইপের কিছু টুলসকে মানে নতুন করে ইন্ট্রোডিউস করাইতে হবে। অনেক প্রতিবন্ধী ব্যক্তিরা আছে যেই টুলসটাকে ইন্টিগ্রেট করার ফলে সেটা ফলো আপের জন্য তাদের কাছে দিতে হবে। কারণ যেটা জাহাঙ্গীর ভাই বলতেছিল, নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। দিন শেষের টেবিলটা আসলে আমরাই তৈরি করতে চাই, যেই টেবিলে আমরা প্রথম বসবো, পরে সবাই বসবে। সেই জন্য এরকম একটা সিস্টেম ডেভেলপ করা, সেই সিস্টেম থেকে শিখে অন্য অন্য দেশ হইতে পারে। কারণ পিছিয়ে থাকা জনগোষ্ঠী বা অধিকার থেকে বঞ্চিত জনগোষ্ঠী সংখ্যায় বড় একমাত্র বাংলাদেশে, যদি দেশকে ছোট হিসেবে চিন্তা করি। আর অন্যান্য দেশের মধ্যে তাদের অনেক সিস্টেম আছে, তারা অনেক জবাবদিহিতার মাধ্যমে নিয়ে আসতে পারে, বাট আমার দেশে কিন্তু নাই। তাহলে আমাকে কোঅর্ডিনেশন একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মনিটরিং এর আপনি কথা বলছেন। কারণ আজকের প্রতিবন্ধী ব্যক্তি দিবসে যেটা নতুন আমরা চিন্তা করতে পারি, এই প্রতি বছর আমাকে ডিসক্লোজ করতে হবে আমি কতটুকু কাজ করছি এবং আমি এটাকে প্রশ্ন করতে পারতেছি কিনা গভর্নমেন্টকে, সেটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার আপনি মূল্যায়ন করেছেন। বিশেষ করে নতুন সরকারের কাছে এই প্রত্যাশা অবশ্যই আমাদের থাকবে। একটা বড় জায়গা জাহাঙ্গীর ভাই, আপনি যেহেতু কাজ করছেন, আপনারা যারা কাজ করেছেন, বিশেষ করে আগের একটা জেনারেশন ছিল প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষায়, তারা নিবেদিত প্রাণ হিসেবে যোগ্যতার সহিত আপনার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন আমরা যতটুকু শুনতে পাই যে এই সেক্টরে তরুণ লিডারশিপের একটা বড় ঘাটতি রয়েছে। বিশেষ করে তরুণ প্রতিবন্ধী ব্যক্তিরা, যখন আমরা বলি নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, সেখানে খুব একটা ভিশনারি একটা গ্যাপ আমরা দেখতে পাই। এটা অনেকেই মনে করে, যেহেতু আমি এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করছি। তো সেই বিষয়ে আপনার মূল্যায়ন কি, এবং একই সাথে কেন আপনি মনে করেন যে রাজনৈতিক দল এবং আগামী সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের লিডারশিপের জন্য আসলে কাজ করা প্রয়োজন, বা আপনি মনে করেন কিনা আসলে সেখানে কাজ করা প্রয়োজন? ধন্যবাদ দাদা। আমরা গত 24 জুলাই বিপ্লব দেখেছি, 17 বছরের বৈষম্যপীড়িত অবস্থা নিরসনের লক্ষ্যে। আমি ব্যক্তি হিসাবেও 3টা টার্ম ভোট দিতে পারি নাই। তো নিঃসন্দেহে তারুণ্য নিয়েই তরুণরা গত 24 মুভমেন্টে অগ্রগণ্য ছিল এবং তারা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং 14 শতাধিক তরুণের প্রাণ ঝরেছে এবং হাজার হাজার মানুষ বা তরুণ প্রতিবন্ধিত্ব বরণ করেছে। তো তরুণদেরকে বাদ দিয়ে আগামী সমাজ বিনির্মাণ সম্ভব না। আমরা এই দিবসের প্রতিপাদ্যও যদি দেখি, আমরা যদি একীভূত সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে দেশের জনগণকে একীভূত করতে হবে। বিশেষত প্রতিবন্ধী তরুণ যারা আছে, তরুণী যারা আছে, তাদেরকে আরও বেশি এম্পাওয়ার্ড করতে হবে, মোবিলাইজ করতে হবে এবং তাদের সক্ষমতার জায়গা বাড়াইতে হবে, অল্টারনেট লিডারশিপ ক্রিয়েট করতে হবে। এটা একটা বিষয়। এই ক্ষেত্রে আমি দাবি করব যে রাজনৈতিক দলসমূহের একটা দায়িত্ব হবে যে তাদের ম্যানিফেস্টোতে বিষয়টা নিয়ে আসা, প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে তারুণ্য নির্ভর প্রতিবন্ধী যারা আছে তাদের এই ক্যাম্পেইন যাত্রায় তাদেরকে যুক্ত করা, ইলেকট্রাল প্রসেসে তাদেরকে যুক্ত করা। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ইলেকট্রাল প্রসেস ইনক্লুসিভের দিকে আগাচ্ছে। রিসেন্টলি তারা বিভাগীয় পর্যায়ে মাস্টার ট্রেনারদের ট্রেনিংয়ের আয়োজন করেছে 3 দিন মেয়াদী, এবং সেই 3 দিনের প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিকে কিভাবে একীভূতকরণ যায় ভোট দান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ায়, সেখানেও তারা ইস্যুর যুক্ত করেছে। তো আমরা বিশ্বাস করি যে এই প্রশিক্ষণ যখন মাঠ পর্যায়ে যাবে, প্রতিবন্ধী মানুষের সংগঠনগুলোকে তারা যুক্ত করবে, রাজনৈতিক দলগুলোর সাথে যখন সংলাপ ইনিশিয়েট করবে, নিঃসন্দেহে প্রতিবন্ধী মানুষের ন্যায্যতার জায়গাগুলো তারা উপস্থাপন করবে, তুলে ধরবে। কারণ আমি বিশ্বাস করি যে প্রায় 13 কোটি ভোটারের মধ্যে তাদের ভাষায়ও যদি দেখি তাহলে প্রায় 3 ভাগ প্রতিবন্ধী ভোটার প্রত্যেকে ভোট দিতে চায়। এটা তাদের ন্যায্য দাবি, এটা তাদের অধিকার। এটা নিশ্চিত করা রাজনৈতিক দল এবং বাংলাদেশ সরকারের পক্ষে নির্বাচন কমিশনের অনেক ধন্যবাদ। দায়িত্ব। প্রত্যেকের কাছে আমি
30 সেকেন্ডের জন্য যেতে চাই। নাসরিন জাহান, আমরা যে ভোটাধিকারের কথা বলি, আপনার একটি রিকমেন্ডেশন বলেন যেটা নির্বাচন কমিশনে করা প্রয়োজন। আমি বিশেষ করে প্রতিবন্ধী নারীদের বিষয়ে কথা বলতে চাই যে ভোটের দিন যেহেতু ট্রান্সপোর্টেশনের অনেক প্রবলেম থাকে এবং সেই বিষয়গুলো আগে থেকেই যদি তারা অ্যাকোমোডেট করে নেন যে কিভাবে প্রতিবন্ধী নারীটি আসবে ভোট দেওয়ার জন্য বা এবং সে ভোট প্রদান করতে পারবে, তার ভোট সে নিরাপত্তার সাথে দিতে পারবে, সেগুলো তাদেরকে এনশিওর সেটা করা, নিশ্চিত করার যে তার জন্য একটা আলাদা ডিরেক্টিভ প্রয়োজন হতে পারে সেটা নিয়ে। জহিরুল আলম, আপনার 30 সেকেন্ডে যদি আপনার জহিরুল ইসলাম, হ্যাঁ জহিরুল ইসলাম, আপনি যদি একটু বলেন যে সুনির্দিষ্টভাবে ইলেকশন কমিশনকে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কি করা প্রয়োজন? জি, সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে যে ডিসেবিলিটি সাপোর্ট টিম একটাকে গঠন করা, যেটা হচ্ছে পুরো টিমের সাথে কাজ করবে এবং এখানে প্রতিবন্ধী মানুষই থাকবে। যেটা নাসরিন আপা বললো যে আমার পরিবহনের সমস্যা থাকবে, তখন হচ্ছে ওই ডিসেবিলিটি সাপোর্ট টিম সেই পরিবহনটা কীভাবে স্মুথ হবে, কোথাও কোনো প্রবলেম ফেস করলে অ্যাক্সেসিবিলিটি রিলেটেড সেই টিমটা যেন কাজ করে, সেটার জন্য একটা ডেডিকেটেড টিমকে দায়িত্ব দেওয়া। চমৎকার চমৎকার। এবং জাহাঙ্গীর ভাই, আপনার কাছে আর যে সময়ের কারণে যেতে পারছি না, কিন্তু আপনি যেটা বলেছেন আমি সেটাই বলি যে নির্বাচনী যে ইস্তেহার থাকবে রাজনৈতিক দলগুলোর, সেখানে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের কথা অন্তর্ভুক্ত করা হয়। আমি এক বাক্যেই বলতে চাই যে প্রত্যেক প্রতিবন্ধী ভোটার ন্যায্যতার ভিত্তিতে ভোট দিতে চাই এবং একটা ইনক্লুসিভ ইলেকশন প্রসেস আমরা আগামীতে দেখতে চাই। তাহলে আমরা সমতার বাংলাদেশ গড়তে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার এবং রাজনৈতিক অধিকার নিয়ে আজকের বিশেষ এই টক শোতে সবাই তাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি আপনারা উপভোগ করেছেন এবং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকার সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত অনেকগুলো বিষয় তুলে ধরেছি। সরকার এবং নীতি নির্ধারণে যারা থাকবেন তারা আশা করি, বিশেষ করে আগামী সরকার যারা ক্ষমতায় আসবেন, তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে এবং এই প্রক্রিয়া যারা কাজ করছেন তাদেরকে সম্পৃক্ত করে তাদের মতামত নিয়ে যে কোনো উন্নয়ন পরিকল্পনা, যে কোনো সমস্যার সমাধানে কাজ করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবারের এই বিশেষ জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে আয়োজিত আজকের বিশেষ এই টক শো থেকে সবাইকে ধন্যবাদ।